নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। Welcome everybody. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ কৃপায় আজকে আমরা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস শুরু করছি। ক্লাস শুরু করার মুহূর্তে আমি অন্তরস্থল থেকে হোমিও স্টাডিজের যে আন্তরিক প্রচেষ্টা তাকে অভিনন্দন জানাই, এবং হোমিও স্টাডিজের লিডারশিপ টিম, স্পেশালি ডক্টর তারিক ইমাম স্যার, নিঃস্বার্থভাবে আমাদের বাংলাদেশি এবং ভারতীয় উপমহাদেশের তরুণ হোমিওপ্যাথদের গঠনকল্পে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সহযোদ্ধাদের সাথে, তা সত্যি আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। সেই কারণেই আমি এই উদ্যোগ নিয়েছি। স্যারের আহ্বান আমি উপেক্ষা করতে পারিনি। আমি একজন প্রচার বিমুখ মানুষ, তো আমি আপনাদের মধ্যে নতুন হলেও আমি হোমিওপ্যাথিতে বেশ কিছুকাল ধরেই যুক্ত। আমি সাধারণত ভারতে ক্লাস নিয়ে থাকি, তো আজকে বাংলাতেই হবে। আমি প্রেজেন্টেশনে যাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি প্রশ্ন থাকে আপনারা মডারেটর ম্যাডামের মাধ্যমে প্রশ্ন উত্থাপন করতে পারেন। আমি সাধারণত ইনভাইট করি প্রশ্ন, কিন্তু আজকের আলোচনাটা একটু ব্যতিক্রম ধর্মী হবে, আপনারা শুনতে থাকুন। কালকে আমরা দ্বিতীয় পার্টটা করব। প্রেজেন্টেশন আমার প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে ম্যাডাম? জি স্যার, দেখা যাচ্ছে ক্লিয়ার। জি আচ্ছা, কোনো অসুবিধা হলে কাইন্ডলি জানাবেন। তো আমি শুরু করছি। আজকের আলোচ্য বিষয়বস্তু কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন, তার ফাউন্ডেশন। তো আজকের ক্লাসে আমরা যেগুলো লাভ করার চেষ্টা করব, আমাদের টিচিং যেগুলো থাকবে, তো আমরা মূলত ফোকাস করব স্ট্রাকচার এবং যে উদ্দেশ্যে আমরা কেস টেক করি সেটা জানা, কিন্তু একটা ভিন্ন আঙ্গিকে। তারপরে আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কেস ইভ্যালুয়েশন। এরপরে জানবো কত ধরনের কেস আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, এবং তারপরে জানবো সিস্টেম ইভ্যালুয়েশন। এবং এই বেসিকগুলোর উপরে ভিত্তি করে আমরা ধীরে ধীরে ফাউন্ডেশন অফ কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের যে স্কিমা, যে ব্লু প্রিন্ট, এটা আপনাদের মধ্যে আস্তে আস্তে রূপরেখা আসতে থাকবে। এটা অত্যন্ত জটিল একটা প্রসেস। আমি আমার মোর দ্যান 20 ইয়ার্স এক্সপিরিয়েন্সকে আমি সিম্পলিফাইড করার চেষ্টা করেছি আপনাদের সুবিধার্থে। তো আমরা সবসময় জানি হোমিওপ্যাথিক কেস টেকিং, আমাদের গুরুজনরা বলেছেন, অগ্রজরা বলেছেন, ইটস রাদার অ্যান আর্ট দ্যান এ সায়েন্স। তা আপনি যত বেশি রোগী দেখবেন, আপনি দেখবেন যে এটা অনেকটাই সত্যি। তাহলে এটা কেন আর্ট হলো? দেখুন, মহাত্মা হানিম্যান বলে গেছেন অর্গাননের অনুচ্ছেদে অনেক গুণাবলীর কথা। তার মধ্যে একটা গুণাবলী যেটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হচ্ছে যে একজন চিকিৎসক কোনো প্রকার পূর্ব ধারণা, কুসংস্কার এবং বায়াসনেস তার মধ্যে থাকা যাবে না, যেটাকে ইংরেজিতে আমরা বলছি প্রেজুডিস। তো এটা কিন্তু বলাটা মানে অনেকটাই সহজ, এবং এটাকে অনুধাবন করা, চর্চা করা, প্রয়োগ করা, এই আলোকে বড় হওয়া, জীবন চালানো ততটাই কঠিন। তো এই কারণেই সম্ভবত আর্টের এই আহ, আহ, একটা সুন্দর একটা ব্রিজ এখানে দেওয়া হয়েছে, যে আসলে হোমিওপ্যাথি ভালোভাবে করতে গেলে একজন নিরপেক্ষ অবজারভার হতে হবে, কলুষ মুক্ত একটা মন রাখতে হবে। হুম। তো এর পরবর্তীতে যে জিনিসটা আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা কেসের মাধ্যমে একটা নতুন একটা নতুন পার্সনকে, একজন পীড়িত ব্যক্তিকে আমরা উদ্ঘাটন করব। আমরা ইন্টারোগেশন করব না। যে র্যাব যেমন
ইন্টারোগেট করবে এরকম কিছু না। তার মানে চিকিৎসককে অনেকটা বন্ধু ভাবাপন্ন হতে হবে। তা যদি না হয় চিকিৎসক একজন রোগী কিন্তু তার যে ভেতরের যে নির্মল যে উপস্থাপনা সেটা করতে ভয় পাবেন, কুণ্ঠিত বোধ করবেন। এই কারণে চিকিৎসককে মোলায়েম, কোমল এবং আন্তরিক হওয়া খুবই জরুরি। আপনারা ডক্টর পিয়ার স্মিডের দি আর্ট অফ ইন্টারোগেশন এই বইটা আপনারা পড়তে পারেন। এই টাইটেলের সাথে যথার্থ। তাহলে আমি পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আমরা যখন কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের ফাউন্ডেশন দেব, তখন আমাদেরকে এই জিনিসটা অ্যাকিউট এবং ক্রনিক কেস টেকিং এর ডিফারেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে। আপনারা সবাই কোয়ালিফাইড, আপনারা জানেন অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজের যে সংজ্ঞা, বিস্তর মেটেরিয়াল, আমি ওইটাতে যাচ্ছি না। আমি এখানে ব্রিজটা গ্যাপ করছি আর কি, যে গ্যাপটা আছে সেই ব্রিজটা আমি দিচ্ছি এখানে। তাহলে অ্যাকিউট যদি সিচুয়েশন হয়, আমরা সবাই জানি, আমরা বনিংহাউসেনের মেথোডোলজি মতে আমরা তার লোকালাইজেশন, সেন্সেশন, মডালিটি অ্যান্ড কনকমিটেন্ট যদি থাকে এটাকে গুরুত্ব দেব, কারণ এটাই আমাদের অ্যাকিউট অর সেমি অ্যাকিউট কেসের একটা আদর্শ রূপ। কিন্তু যখন ক্রনিক হয় তখন আমরা সবসময় একটা কনস্টিটিউশনাল টোটালিটি, যেটা আমাদের মূল আলোচ্য বিষয়, আমরা ধীরে ধীরে শিখবো সেটা কিভাবে করতে হয়, সেই উদ্দেশ্যেই হোমিও স্টাডিজ এই ক্লাসটা আয়োজন করেছে। আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হবেন, এই সিরিজ শেষে আপনারা টেক অ্যাওয়ে নিয়ে যেতে পারবেন। তো সেটা তো আমরা শিখবো, কিন্তু আমি যে জিনিসটা গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বিষয়ে জ্ঞানটা কি। আমি একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ। আপনি একটা ক্রনিক ডিজিজের প্রেসক্রিপশন করছেন, আপনার পেশেন্টকে আপনি কারেক্টলি ইন্ডিকেটেড রেমেডি দিয়েছেন। আপনি যদি সেন্টিসিমাল প্রেসক্রাইবার হন, হয়তো 1 mg দিয়েছেন পোটেন্সি, 3 ডোজ, 2 ডোজ, এরপরে আপনি প্লাসিবো দিয়ে দিয়েছেন। পেশেন্ট 3 সপ্তাহ পরে ফোন দিল যে তার জ্বর শুরু হয়েছে। তার মানে দেখুন, আপনি কিন্তু ক্রনিক করছেন কিন্তু অ্যাকিউট ম্যানেজমেন্ট চলে আসলো। অর্থাৎ অ্যাকিউট না জেনে এবং ক্রনিক না জেনে কোনোটাই কিন্তু সেভাবে করা সম্ভব না। তাহলে এই কেসটা আমরা অনেকভাবে ম্যানেজ করতে পারি। ম্যানেজিং অ্যাকিউটস ডিউরিং ক্রনিক ট্রিটমেন্ট, এক্সাসারবেশন যদি হয় তাহলে আমরা কিভাবে করব, অনেকভাবে হতে পারে এটা। আমরা ওয়েট করতে পারি, শর্ট অ্যাক্টিং ড্রাগস দিতে পারি, লো পোটেন্সি 3টা করতে পারি, অথবা যে তার যে ক্রনিক অ্যাকিউট এক্সাসারবেশন সেটা যদি ক্রনিক মেডিসিনেও কভার করে, আমরা ওটাও রিপিট করে এলএন পোটেন্সিতে দেখতে পারি। কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা না। আমাদেরকে আলোচ্য বিষয় সেটাই যে এই দুটো কিন্তু হাত ধরে চলে। তো ক্রনিক কেস টেকিং করবো মানে যে আমি অ্যাকিউটকে অগ্রাহ্য করব, অথবা অ্যাকিউট করব যে ক্রনিক করব না, এটা কিন্তু নয়। এই দুটোর মধ্যে ব্রিজ বা যোগসূত্র এটাই যে এই দুটা পেশেন্টের যে সর্বাঙ্গীন অবস্থা তার সাথে সাথে হাত ধরে চলাচল করে। এরপরে আমরা যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ ফাউন্ডেশনে, সেটা হচ্ছে যে কেস পারসেপশন। আপনি ক্লিনিকে আছেন, আপনার কাছে একদল পেশেন্ট এসছে, তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এসছে। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই যে পেশেন্ট আসলেন তিনি কে, তিনি কোন অবস্থায় আছেন, তারপরে তার কি সমস্যা, কি ট্রিট করব, কিভাবে করব, এবং আমি যে ট্রিটমেন্টটা করব তার ভবিষ্যৎটা কি, প্রগনোসিস না। তো তাহলে আমি যদি এই বিষয়গুলো সম্পর্কে আমার সম্যক ধারণা না থাকে, আমি কিন্তু আই উইল বি শুটিং ইন দি ডার্ক, তাই না? আমার সবকিছু একটা আনুমানিক হবে, এলোপাথারি হবে। এইখানটা একটা বিরাট ফাউন্ডেশন গ্যাপ আছে। হুম। তা আমি আজকে চেষ্টা করব এই ফাউন্ডেশন গ্যাপটা কিছুটা কমাতে। তো আমি দেখাবো যে আপনি কিভাবে স্ট্রাকচারড ওয়েতে এই কেসগুলোকে আপনি ম্যানেজ করতে পারেন। তো আমরা ওই দিকে যাচ্ছি আলোচনাটা। জর্জ ভিটোলুকাসের যদি লেভেলস অফ হেলথ পড়েন, উনি বিস্তর এইগুলো নিয়ে কাজ করেছেন। পেশেন্টকে নানাভাবে উনি ভাগ করেছেন। তো এটা একটা বেশ ইন্টারেস্টিং একটা গ্রাফ, খুবই সিম্পল গ্রাফ। তো এখানে উনি মোট 4টা, 1, 2, 3, 4, 4টা গ্রুপে উনি যে হাজার হাজার রোগী দেখেছেন তার ভিত্তিতে উনি ভাগ করেছেন। তো গ্রুপ এ, বি, সি টু ডি, তো 4টা গ্রুপ হয়ে গেল, 1, 2, 3, 4। তো এই গ্রুপের পেশেন্টে যেনারা গ্রুপ এ, ওনারা হচ্ছে সবচেয়ে সুস্থ, ওনার যে মডেল সেটা মতে।
বা ওনার যে অবজারভেশনাল যে থিওরি সেটার মতে। এবং গ্রুপ ডিতে যেনারা আছেন তেনারা সবচেয়ে অসুস্থ, আর অন্তর্বর্তীকালীন বি এবং সি এনারা মিক্সড ব্যাগ। তাহলে আমরা এইটাকে যদি একটা ইন্ডিকেটর হিসেবে নেই, আমরা তো আর ডায়াগনোসিস করছি না যে অ্যালোপ্যাথদের মতো চলে আসলো রোগী, তাকে 10টা বা 5টা ডায়াগনোসিস সেন্টারে পাঠিয়ে দিলাম এবং একটা অ্যালোপ্যাথিক ওয়েতে একটা কেস ডায়াগনোসিস হয়ে যাবে, সেরকম নয়। আমরা কিন্তু এগুলো না করেই একটা কিন্তু ইন্ডিকেশন পেতে পারি। তাহলে আমরা আরেকটু আগাই সামনে। তাহলে এই 4টা গ্রুপে আমরা যত বেশি গ্রুপ হচ্ছে তার হেলথ বা স্বাস্থ্য তত খারাপ, আর যত গ্রুপের এই সবুজের কাছাকাছি যাচ্ছে তারা কিন্তু তত ভালো স্বাস্থ্যের অধিকারী। তো আমরা এই গ্রুপগুলোকে দেখি, আরো ধীরে ধীরে সামনে ভিতরে আলোচনা করব, যেহেতু এটার অনেকটা সিগনিফিকেন্স রয়েছে। তাহলে আপনি আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনি একটা গ্রুপ সির পেশেন্ট পেলেন। গ্রুপ সির পেশেন্টটা কেমন হবে? তাদের নিশ্চয়ই স্বাস্থ্য ভালো না। সেই আমাদের এই মডেল মতে সেটাই, যে এনারা অনেকগুলো সমস্যা নিয়ে আসবেন এবং ডিজেনারেটিভ ও অ্যাডভান্সড প্যাথোলজি নিয়ে আসবেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা যদি ভালো করে এই গ্রুপগুলোকে বুঝতে পারি, ব্রড ক্যাটেগরি, আমরা কিন্তু অনেক কিছু স্ট্র্যাটেজি কিন্তু আগেই ঠিক করতে পারবো যে কিভাবে এই পেশেন্টকে আমরা সেই গ্রুপে থেকে, আমাদের উদ্দেশ্য কি হবে, একটা সি গ্রুপের পেশেন্টকে আমরা কিভাবে বিতে নিয়ে যাব, হ্যাঁ, আবার বিতে নিতে নিতে আমরা কিভাবে এতে যাব। তাহলে একটা গ্রুপ থেকে আমরা যদি উপরের দিকে জাম্প করাতে পারি আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে, তাহলে পেশেন্টের ভালো চিকিৎসায় স্বাস্থ্যের সর্বাঙ্গীন জীবনী শক্তির উন্নতি হবে। আর যদি উল্টোটা হয়, আপনার কাছে একটা পেশেন্ট একটা আমাদের হোমিওপ্যাথের কাছে আসলো, তার অর্ডিনারি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ভুল মেডিসিন চলছে, কয়েক বছর হয়ে গেল, সেটা তারপরে আস্তে আস্তে অটোইমিউন কন্ডিশনে আরো রূপ গেল, সোরিয়াটিক আর্থোপ্যাথিতে রূপ নিল, আরো কমপ্লেক্স সিচুয়েশনে গেল। তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেই পেশেন্টটা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে, আমাদের যে চিকিৎসার যে ডিরেকশন সেটাও ভুল হচ্ছে। তো আমরা আরেকটু ভিতরে যাই, এটা একটা ইন্টারেস্টিং গ্রাফ। তো আমরা এখান থেকে জানলাম যত ক্রিটিক্যাল হেলথের দিকে যাব তত গ্রুপ ডি এর দিকে যাব, যত বেটার হেলথের দিকে যাব গ্রুপ এতে যাব। আমাদের অধিকাংশ কেস গ্রুপ বি আর সি, বিশেষত গ্রুপ বি এর যে কেস, সেগুলোতে আমরা কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনে সবচেয়ে বেশি সাফল্য পাবো। এবং যত হাই গ্রুপের পেশেন্ট হবে আমাদের মেডিসিনের প্রিমিয়াম তত কমতে থাকবে, কারণ হচ্ছে পেশেন্ট হচ্ছে ক্লিনিক্যালি অ্যাডভান্সড প্যাথোলজি নিয়ে আসবে, লাস্ট স্টেজ অফ ক্যান্সার, লাস্ট স্টেজ অফ সিকেডি, হ্যাঁ, সেগুলো নিয়ে আসবে। সেখানে আর সিমিলিমাম হবে না, সেখানে ভেরি লো পোটেন্সি, এবং সেখানে কনস্টিটিউশনালও আমাদের দেওয়ার প্রয়োজন হবে না। তো এই যে বেসিক ফাউন্ডেশনটা আমরা দেওয়ার চেষ্টা করছি, এটা কিন্তু আমাদের ক্লিনিকে আমাদের সাথে সারা জীবন থাকবে যদি আমরা প্রকৃত অর্থে ভালো প্রেসক্রাইবার হতে চাই। তো দেখুন, আপনি ক্লিনিকে বসে আছেন, আপনার কাছে একজন পেশেন্ট আসলো, কিভাবে মানুষ এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যায় তারই একটা ইলাস্ট্রেশন এই গ্রাফে। সেই গ্রুপের পেশেন্ট আপনার কাছে আসলো, তার বয়স, এই বাচ্চাটার 14 বছর, 14 বছর বয়সে এই বাচ্চাটা আপনার কাছে এন্ডোকার্ডাইটিস এক্সারসারবেশন উইথ ফিভার, খুব জ্বর হচ্ছে বাচ্চাটার, আহ, ভেতরের যে হার্টের যে সমস্যা দেখা দিয়েছে, এন্ডোকার্ডাইটিস হচ্ছে, ভালভেও তার হয়তো ধরে গেছে, এবং প্রচন্ড জ্বর নিয়ে আপনার কাছে আসলো। কিন্তু এই বাচ্চাটা একদিনে এরকম আসেনি, সে তো এইখানে ছিল জাহাঙ্গীরপুর থেকে, তার যে প্রথম 2 বছর তার কিন্তু সে সুস্থ স্বাভাবিক ছিল, ভ্যাকসিনেশন অনস্লট হয়েছে, তারপরে আস্তে আস্তে নিউমোনিয়া ডেভেলপ করেছে। তার মানে আমরা যদি এই গ্রাফে যাই, বাচ্চাটা হয়তো গ্রুপ এতেই ছিল। তো অসম লক্ষণ মতো চিকিৎসা অথবা অপচিকিৎসা অথবা আনন্যাচারাল চিকিৎসার ফলে তার যেটা হলো, তার যখন 2.5 বছর বয়সে নিউমোনিয়া দেখা দিল, রেকারেন্ট ব্রঙ্কাইটিস হলো, আস্তে আস্তে তাকে মেইন মডার্ন মেডিসিনে অ্যান্টিবায়োটিক্স দিয়ে তাকে ট্রিট করা হলো আপ টু এজ অফ 9.5। তো তার ফলে তার কি হলো, এই পুরোটাই সাপ্রেসিভ ট্রিটমেন্ট, আস্তে আস্তে তার ভাইটালিটি সে গ্রুপ এ থেকে বি, বি থেকে সি, আস্তে আস্তে সে যাচ্ছে। তো আমি যদি এই উইন্ডোর মধ্যে তাকে পেতাম, তাহলে কিন্তু আমার আইডিয়াল একটা হোমিওপ্যাথিক চিকিৎসার কিন্তু সুযোগ আমার থাকতো। কিন্তু সে তো হোমিওপ্যাথের কাছে আসেনি, সে আসছে 14 বছর বয়সে যখন একটা এন্ড রেজাল্টস নিই। তো দেখেন টাইম ফ্রেমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এন্ডোকার্ডাইটিস এক্সারসারবেশন উইথ হাই টেম্পারেচার ফিভার নিয়ে যে আসলো,
সে কিন্তু একদিনে এই প্যাথোলজি ডেভেলপ করেনি। তার আরো কি কি হয়েছিল, তার টনসিলেক্টমি করা হয়েছে, অ্যাডিনোডেক্টমি করা হয়েছে, কারণ ওই যে বারবার এগুলো হচ্ছে, টনসিল হচ্ছে, সোর থ্রোট হচ্ছে, যেগুলো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট মডার্ন মেডিসিনে সেগুলোই করেছে। তারপরে চলছিল অ্যান্টিবায়োটিক্স, রেকারেন্ট ফিভার টিভার, এগুলো যেতে যেতে আলটিমেটলি এন্টারিক ইনফেকশন দেখা দিল এবং পেশেন্ট তার ভালভুলার ইনভলভমেন্ট হয়ে গেল, হার্ট ইনভলভমেন্ট হয়ে গেল, এই পর্যায়ে আপনার কাছে এসছে কনসালটেশনের জন্য। তো এইটা দেখানোর উদ্দেশ্য হলো যে পেশেন্ট কিন্তু এই স্টেজে যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদের সুযোগ বেশি থাকবে। আমি স্টেজ সিতে পেয়েছি, তার মানে আমার কিন্তু একটা মেডিসিন আর হবে না। এখানে আমার অ্যাকিউট সিচুয়েশনের জন্য তার জ্বরটা কমাতে হবে, তাকে কিছুটা রিলিফ দিতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে তাকে যখন আমরা প্রিপেয়ার করব হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের আন্ডারে, সিমিলামের আন্ডারে, আস্তে আস্তে কিন্তু আমরা তাকে গ্রুপ বির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তার মানে আমাদের উল্টা ডিরেকশনে, অর্থাৎ যে ডিরেকশনে সে অসুস্থ হয়েছে তার উল্টো দিকে আমাদেরকে আমাদের সঠিক ওষুধ সিলেকশনের মাধ্যমে তাকে চিকিৎসার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই একটা ফাউন্ডেশনাল ধারণা আমি আপনাদের মধ্যে দিলাম। এখন আসেন আমরা এই গ্রুপ এর ব্যাপারে, যে রোগীগুলো আমরা পাচ্ছি তাদের ব্যাপারে আরেকটু জেনে নিই। তো এটা তো খুবই একটা সহজ গ্রুপ, আমরা এই ধরনের রোগী কম পাই। তো সাধারণত এই যে যারা খুবই স্বাস্থ্যের অধিকারী, সুস্বাস্থ্যের অধিকারী, অনেক পুরনো জামানায় আমাদের মানে ফোর ফাদার্স, ওনাদের আমরা দেখতাম যে সামান্য শুধু জ্বর বা সর্দি কাশিই হতো। তাদের সেরকম কোনো গ্রোস প্যাথোলজি কিন্তু মানে আমার যে এক্সটেন্ডেড ফ্যামিলি আমি কাউকে দেখিনি। আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি ওনার 75-এর পরে যে অ্যাকচুয়ালি ডায়াবেটিস ডেভেলপ করে এবং হাইপারটেনশন ডেভেলপ করে। তো দীর্ঘ জীবনে ওনাদের শুধুমাত্র এই সামান্য সর্দি কাশি, সিজনাল যে এক্সারসারবেশন সেগুলি হচ্ছে। তো এই গ্রুপের পেশেন্টরা তারা হচ্ছে তাদের যে ডিফেন্স মেকানিজম, যখন ফুটবল খেলা হচ্ছে যে ডিফেন্ডার যে দাঁড়িয়ে আছে তাদের বডির যে ভাইটাল ফোর্স, এটা এত বেশি স্ট্রং, যখনই অ্যাকিউট কোনো অ্যাটাক হচ্ছে তাদের ভাইটাল সিস্টেম অতি দ্রুত সেটাকে ডিফেন্ড করে দিচ্ছে। তাদের ভেতরে আঘাতপ্রাপ্ত হচ্ছে না এবং কোনো অপচিকিৎসাও কিন্তু হচ্ছে না। অনেক আগে, আজ থেকে 30-40 বছর আগে, যে আগের যে জেনারেশন যারা এত ওয়াইড স্প্রেড, যখন এখন জ্বর হলেই সবাই অ্যান্টিবায়োটিক্স নেয়, এইটা কিন্তু ছিল না। যেমন আপনি ইউকেতেও আপনি চাইলেই কিন্তু অ্যান্টিবায়োটিক্স উইদাউট এ প্রেসক্রিপশন আপনি কিন্তু কোনো কোথাও থেকে কিনতে পারবেন না। তো এখানে কিন্তু জ্বরে অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয় না, কিন্তু আমাদের দেশে যেখানে মানে আনকন্ট্রোল, সেখানে কিন্তু খুব সহজেই অ্যান্টিবায়োটিক্স সফল, মানুষ নিজেই কিনে খায়। তো ফলে সাপ্রেশন, সামান্য ডিফেন্সের যেটা হওয়ার কথা ছিল সেই জিনিসগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে আর গভীরে চলে যাচ্ছে, বা বডির যে ভাইটাল ফোর্স সে একটা তার ডিফেন্ড করার পরিবর্তে আরো উইকেন্ড হয়ে যাচ্ছে। তো আমরা এই গ্রুপের পেশেন্ট কিন্তু আমরা কম পাবো। হ্যাঁ, পাবো না তা না, যদি পাই এখানে কিন্তু আমাদের চিকিৎসা মোটেও মিস হওয়ার কোনো স্কোপ নেই। এটা আমাদের জন্য একটা ব্যর্থতার শামিল হবে। তো ন্যাচারালি আমি যে জিনিসগুলো বলেছি যে এই গ্রুপের যে তারা আসবে অ্যাকিউট ইয়ে নিয়ে, হ্যাঁ, তাদের ইনফ্লুয়েঞ্জা নিয়ে আসতে পারে, তাদের জিআইটি প্রবলেম নিয়ে আসতে পারে, টনসিলাইটিস নিয়ে আসতে পারে, হাই ফিভার হতে পারে। এখানে আপনি মোডালিটিস পাবেন খুব সহজেই, কারণ তাদের ভাইটালিটি এত বেশি স্ট্রং যে তারা খুব সহজেই জ্বরের লক্ষণগুলো প্রকাশ পাবে বা ইনফ্লামেশনের লক্ষণগুলো প্রকাশ পাবে, কারণ তাদের ডিফেন্স মেকানিজম ইজ ভেরি স্ট্রং। এরপরে আমরা আসি মডারেট হেলথ যেনারা, অর্থাৎ তাদের এই এই গ্রুপের ঠিক প্রথম গ্রুপের মতো এতটা স্ট্রং না, তাদেরটা কিছুটা কম। যেমন ধরা যাক অ্যাজমা, আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন, একটা বাচ্চা আসছে আপনার কাছে, কিছু কিছু কানের ইনফেকশন হচ্ছে, মাঝে মাঝে সিস্টেমেটিক মাইগ্রেশন হচ্ছে, কোনো একটা মাইগ্রেন হচ্ছে কোনো একটা পেশেন্টের, মাইল্ড হাইপোথাইরয়েডিজম বা ইউরিনারি সোরিয়াসিস, নন অটোইমিউন এরকম হচ্ছে। কিন্তু এগুলো কিন্তু আলটিমেটলি গ্রস প্যাথোলজি বা গ্রস ডিস্ট্রাকটিভ ডিজেনারেটিভ প্রসেসের দিকে এখনো যায়নি। তো এটাও আমাদের একটা আইডিয়াল গ্রুপ যেখানে আমাদের হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতে পারে। তো আমরা কিন্তু এই গ্রুপের যে প্রবলেমগুলো সেগুলোর দিকেও খুব যত্নবান হব। তো আমি প্রথমেই বলেছি যে প্রথম গ্রুপ যেনারা, এই গ্রুপের পেশেন্ট আমরা কম পাই। হ্যাঁ, আমি আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে কম পেয়েছি, কিন্তু গ্রুপ বি যে পেশেন্ট এনারা কিন্তু অ্যাভেলেবল। সাধারণত আমরা যে শিশু কিশোরদের যেটা পাই বেশিরভাগই এই গ্রুপের। এরপরে আমরা পাচ্ছি গ্রুপ সি, যাদের হেলথ একেবারেই খারাপ, তাদের একেবারেই বাজে দিকে চলে গেছে। হুম
এবং এই গ্রুপে কিন্তু আপনি খুব বেশি ফিভার পাবেন না। আপনি যদি কার্সিনোসিন দিতে চান, কার্সিনোসিনের একটা আমি ক্লিনিক্যাল টিপ দিচ্ছি। ওয়ান অফ দি টিপ হচ্ছে জিজ্ঞেস করা যে ওয়েন ডিড ইউ হ্যাভ দ্য লাস্ট ফিভার। আপনি দেখবেন কার্সিনোসিন অধিকাংশ কনস্টিটিউশনাল রোগী বলবে যে আমার মনে নেই ডাক্তার সাহেব, অধিকাংশ রোগী বলবে। তার মানে দ্যাট ওয়াজ দ্য ইয়ার, মানে যখন তার পুরো ভাইটাল ফোর্স বা ডিফেন্স মেকানিজম নষ্ট হয়ে গেছে। তো ইনফেকশনই হোক, মেন্টাল ফিজিক্যাল ইমোশনাল সাপ্রেশন থেকেই হোক, আর যেভাবেই হোক। তাহলে গ্রুপ সিতে আমরা ডিজেনারেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস পাবো উইথ অটো ইমিউন কন্ডিশন, আলসারেটিভ কোলাইটিস পাবো যেটা স্টেরয়েড ছাড়া কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডিএম পাবো, হ্যাঁ, এবং এমএস টাইপের স্টেজ পাবো, হ্যাঁ, যেগুলো আপনার আস্তে আস্তে ভাইটাল শক্তির এই যে ইয়ের কারণে, সাপ্রেশনের কারণে অথবা পরাজিত হওয়ার কারণে তাদের বেশ জটিল জটিল রোগ দেখা দিচ্ছে। এরপরে আসি গ্রুপ ডি। এরা তো এটা আগে আমরা বলেছি, আমরা কিছুটা দেখে নিই যে অ্যাডভান্সড ক্যান্সার মেটাস্টেসিস ডেভেলপ করেছে, এন্ড স্টেজ অফ কিডনি ফেইলিয়ার, লিভার সিরোসিস, আলঝেইমার্স, পার্কিনসন্স, এএলএস, এই যে যেগুলো মডার্ন যেগুলো ডিজিজ, এখানে আমাদের হোমিওপ্যাথির স্কোপ অনেকটাই কম। আপনি করতে পারবেন, কিন্তু আপনাকে প্যাথোলজিক্যাল ট্রেনিং লাগবে, একদম একটা ক্লিনিক্যাল হসপিটাল সেট আপে, হ্যাঁ, যেটা আমি আমার গুরুদেবদের আন্ডার আমি ইন্ডিয়াতে করেছিলাম। ওনারা নিজস্ব মেটেরিয়াল ডেভেলপ করেছেন এবং নিজস্ব ক্লিনিক্যাল সেট আপ ডেভেলপ করেছেন, যেগুলো আমরা সাধারণত নর্মাল মেটেরিয়াতে পাই না, বেসড অন দেয়ার ক্লিনিক্যাল প্র্যাকটিস অ্যান্ড ইন্ডিকেশনস। তো এইগুলো কেস আমরা সাধারণত নিয়ে এখানে আমাদের বেশ ঝুঁকিপূর্ণ, আমরা এই ধরনের কেস প্রচুর পাবো, সেগুলোর ব্যাপারে আমি আলোকপাত করব। তো এইগুলো একটা ব্রড 4টা ক্যাটেগরি আমি আপনাদেরকে ধারণা দিলাম। তাহলে আমাদের কেস পারসেপশন করতে যে আমরা জানলাম, আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা যন্ত্রপাতির সাহায্য ছাড়াও কি ধরনের প্রবলেম নিয়ে রোগীটা এসছে আমরা একটু চিন্তা ভাবনা করলে সেই রোগীর সম্যক স্বাস্থ্যগত ধারণা এবং তার বডির যে ভাইটাল ও ডিফেন্স স্টেজ কোথায় আছে এটা কিন্তু আমরা মোটামুটি অনুমান করতে পারি, একটা স্কিমার আন্ডারে ফেলতে পারি, স্ট্রাকচার্ড একটা ওয়েতে চিন্তা করতে পারি। এবং কোন স্টেজে কোন প্রগনোসিস এটাও তো বোঝা যাচ্ছে, যেগুলো স্টেজ ডি ভেরি লো প্রগনোসিস, এখানে এক্সট্রিমলি রেয়ার দ্যাট আপনি 10টা কেসের মধ্যে 10টাই আপনার সাফল্য আসবে, হয়তো 10টার মধ্যে 2টো হতে পারে। এগুলো ক্লিনিক্যালি স্ট্যাটিস্টিক্যালি বেশ সিগনিফিকেন্ট কোনো ইয়ে না। এখানে আপনার অর্গান স্পেসিফিক রেমেডি দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে। এখানে আপনি হাই পোটেন্সি সিমিলিমাম অর কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন করা যাবে না। আমি আসবো ধীরে ধীরে, আজকে কেস দেখাবো না, কিন্তু স্টেজ 4 ক্যান্সারের কেসও আমার আছে অনেকগুলো, ওগুলো নিয়ে আলোচনা করা যাবে যদি সুযোগ হয়। তাহলে এবার আমি ব্রড ক্যাটেগরি আলোচনা করার পরে আমি একটু সামারি টেনে ফেলি। তো আমরা যে রোগীগুলো পাবো তাদেরকে আমরা 4টা প্রধান ভাগে আমরা ভাগ করতে পারি। ধরেন আপনি ক্লিনিকে 1000 রোগী ক্রনিক রোগী দেখেছেন, অ্যাকিউট গুলো বাদ দিলেন, তার মধ্যে এই 4 প্রকৃতির রোগী আপনি বেশিরভাগ সময় পাবেন। প্রথম হচ্ছে টাইপ 1, দেন টাইপ 2, 3 and 4। তাহলে প্রথম টাইপকে আমরা নাম দিচ্ছি ন্যাচারাল কিউরেবল, নাম থেকে বোঝা যাচ্ছে। তারপরে আমরা বলছি যে ডিফিকাল্ট টু কিওর, অ্যান্ড নাম্বার 3 আমরা বলছি সেটেল কেস, অ্যান্ড নাম্বার 4 ইনকিউরেবল। তো আমরা একটু দেখে নিই যে কোন ধরনের রোগী আমরা পাবো, এটা নিয়ে আমাদের বিস্তর একটু আলোচনার প্রয়োজন আছে। তো আমি যে ধারায় আলোচনা করছি এই ধারাটা আপনারা যদি কিছুটা আত্মস্থ করতে পারেন, আপনাদের লং টার্মে একজন মানে কনস্টিটিউশনাল প্রেসক্রাইবার ক্রনিক প্রেসক্রাইব হিসেবে হেল্প করবে। এটা বেসড অন মাই ওন ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। তো ন্যাচারালি কিউরেবল কেস কোনটা, এটা আমাকে প্রথম ডিফাইন করে নিতে হবে, কারণ আমি একজন নামকরা হোমিওপ্যাথ, উদীয়মান হোমিওপ্যাথ, সাফল্যের সবচেয়ে জায়গা হচ্ছে এই টাইপের কেস। তো এখানেও যদি ভুল হয় তাহলে কিন্তু আর আমাদের যে প্যাথি এটার কিন্তু যে প্রসার, মানুষকে সেবা করা অথবা নিজের কমিটমেন্ট, সেটা কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝে নিই যে ন্যাচারাল অ্যান্ড কিউরেবল ডিজিজ কোনগুলো। এটা এলএসএমসি প্রেজেন্ট আনমডিফাইড সিমটমস। তাহলে লোকেশন, সেন্সেশন, মোডালিটি অ্যান্ড কনকমিটেন্ট। অর্থাৎ আমরা এই কেসগুলোতে যখন আমরা রিসিভ করব, কেস টেক করব স্ট্রাকচার্ড ওয়েতে, আমরা তার কমপ্লেন্টসের মধ্যে এই জিনিসটা পাবো। কারণ ওই যে তার ভাইটালিটি তো ভালো, তার বডি তো জানান দিচ্ছে,
সে তো স্টেরয়েড নিয়ে আসেনি। তাহলে সেটা আমাদেরকে জানান দিল নট সাপ্রেসড কেস। হ্যাঁ, 10 বছর স্টেরয়েড ট্রিটমেন্ট হয়েছে, মেটফরমিন নিয়েছে, তার কিন্তু আপনি কোনো সিস্টেম, তার কোনো কোনো সিমটম আপনি আন্ডার বনিং হোসেনের যে সিমটম মোডালিটিস আমরা জানি আমাদের বইয়ে মেটেরিয়াতে, বা সিমটম গুলো যেভাবে লেখা আছে মেটেরিয়াতে অথবা রেপার্টরিতে অর্গানাইজ করা আছে, এটা কখনই ক্লিনিক্যাল প্র্যাকটিস আপনি পাবেন না। পাবেন হচ্ছে টাইপ 1 কেসে। তাহলে আমাদের আলোচনার বা আমাদের ফোকাসে যারা উদীয়মান প্র্যাকটিশনার, আমাদের যারা ইয়াংস্টার, তাদের কিন্তু একটা বড় অংশই কিন্তু ফোকাসড থাকতে হবে এই কেসটাতে, এটাতে কিন্তু মিস হওয়া যাবে না। মায়াজম নট ইভলভড, এটার মানেটা কি? আপনারা সবাই মায়াজমেটিক থিওরি সম্পর্কে পরিচিত, আমি অত হাইলি থিওরিটিক্যাল ব্যাপারে যাব না। অর্থাৎ মায়াজম যদি একটা, আমি একটা উদাহরণ প্রসঙ্গে বলছি, যে একটা লোহাকে আপনি আগুনে পুড়িয়ে ইয়ে করলেন, তারপরে ওটা হাতুড় দিয়ে পিটানো হচ্ছে, তাহলে ফুলকি ছড়াবে, ফুলকি ছড়িয়ে সেটা পাশেও যদি খড়কুটো থাকে আগুন ধরে যাবে। তাহলে মায়াজমেটিক এভলিউশন না হওয়ার ব্যাপার হচ্ছে সাপ্রেসিভ ট্রিটমেন্ট যদি না হয় তাহলে মায়াজম কিন্তু ফার্দার অ্যাগ্রেসিভ ইভলভ হয় না। অর্থাৎ সেই ব্যক্তি আইদার টাইম ফ্রেমে এত সময় কাটায়নি অপচিকিৎসায়, অথবা সে কেবল টডলার গ্রুপে অথবা শিশু কিশোর বয়সে, অথবা তার এপিজেনেটিক্স অথবা লাইফস্টাইল ফ্যাক্টরে মায়াজমটা ইভলভ হয়নি, সে সময় মতো শুতে যায়, ঠিক মতো খায়। তো তার মধ্যে আমরা মোস্টলি ফাংশনাল প্রবলেম পাবো, ডিপলি প্যাথোলজিক্যাল পাবো না, ফাংশনাল ডিস্টারবেন্সেস হবে। হ্যাঁ, আমরা ফাংশনাল ডিস্টারবেন্সেস পাবো, নট প্যাথোলজিক্যাল। তো ডিটক্স পাথওয়ে অ্যাক্টিভ থাকবে। তো আপনারা চ্যাট বক্সে লিখুন মানুষের ডিটক্স পাথওয়ে কোনগুলো, একটু ইন্টারাকশনে আসুন। আমি লিখেছি যে তাদের এই পেশেন্ট গ্রুপে তাদের শরীরে ডিটক্স পাথওয়ে ইজ ফাংশনাল। আমি পরে দেখে নিবনি, তো আলোচনা করি। তো ডিটক্স বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা সারাদিন যে দূষিত বিভিন্ন কিছু নিঃশ্বাসে বা আমাদের বাতাসে যেগুলো আছে সেগুলো তো বডিতে, অথবা যেগুলো কেমিক্যাল খাচ্ছি ঔষধ থেকে শুরু করে বা ভেজাল ফরমালিন থেকে শুরু করে ফলমূল, সেগুলো কোথায় যাচ্ছে? বডি এগুলো ডিটক্স করে ফেলে। হুম? তো এই গ্রুপের পেশেন্টদের এটা কিন্তু অ্যাক্টিভ, লিভার ইজ অ্যাক্টিভ, তার তার গাট ফ্লোরা ইজ অ্যাক্টিভ, হ্যাঁ, তার কিডনি ইজ ফাংশনাল। এগুলো ফাংশনাল কোনো আপনি বড় ধরনের কোনো ডিস্টারবেন্স কিন্তু এই পেশেন্টের গ্রুপে পাবেন না। তো ন্যাচারালি এরা ভিতর লুকাসের একটু আগে যে ব্রড স্পেকট্রাম আমরা দেখলাম সেটার এ বি এই গ্রুপের মধ্যেই পড়বে। এবং আমার অবজারভেশনে আমি এদেরকে সাধারণত শিশু কিশোরদের এই এজ গ্রুপে পেয়েছি বেশিরভাগ। আর ভেরি রেয়ার কেসে আমার বাবাকে দেখেছি, আমার বাবা অলমোস্ট 90, উনি অ্যাজ আই সেড উনি 75 পর্যন্ত ওনার কোনো রোগ ছিল না আদার দেন জ্বর টর অ্যানুয়াল। তো এখন ওনার অ্যাডভান্সড স্টেজ চলছে। তো সাধারণত অ্যাডাল্টদের মধ্যে এই গ্রুপটা আমি কম দেখি, বেশিরভাগই আমি দেখি যে ওনারা মানে এই শিশু কিশোরদের যে গ্রুপ। এবং আরেকটা এর হলমার্ক সিমটম থাকবে, নো এন্ড রেজাল্টস, প্যাথোলজি ডেভেলপ করেনি, আমি আগেই বলেছি, নন ডিজেনারেটিভ। হ্যাঁ, আর্থ্রাইটিক পেইন থাকতে পারে, হয়তো ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেছে, কিন্তু ডিজেনারেশনের কোনো সাইন অ্যান্ড সিমটম পাবেন না, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস পাবেন না, নন প্রোগ্রেসিভ, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, আপনি এরকমও পাবেন না। তাহলে আমরা ডেফিনেশনটা দিয়ে দিলাম। এবং আরেকটা কি বললাম, এই গ্রুপটাতে হোমিওপ্যাথির যেটা সুনাম, যেটা হারিয়ে যাওয়া সুনাম, সবচেয়ে বেশি আমরা কিন্তু এই গ্রুপটাতে আমরা কিন্তু রাখতে পারি আমাদের সাফল্য। এবং আপনি ক্লিনিক্যালি যত সাকসেসফুল প্রেসক্রিপশন হবে সেগুলো কিন্তু এই গ্রুপে। তাহলে স্ট্র্যাটেজি কি হবে? কনস্টিটিউশনাল টোটালিটি নিয়ে নেবেন, মোডালিটিস থাকবেই এখানে, নিয়ে নেবেন যতটুকুন থাকে। সাধারণত সিঙ্গেল রেমেডি হয় আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, আমি যা দেখেছি। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, যেটা আমাদের বইয়ে লেখা আছে, হেরিংস ল অফ কিওর, অর্থাৎ পুরনো লক্ষণগুলো আগে মানে দেখা দেয়, তারপরে আবার আস্তে আস্তে রিভার্স করতে থাকে, হ্যাঁ, এসে কয়েকদিন থাকে চলে যায়। এই যে আমাদের যে বডির যে মডেল যেগুলো দেয়া আছে আমাদের পায়োনিয়ররা দিয়েছেন, সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন। হুম, সেগুলো এখানে পাবেন। আরেকটা জিনিস পাবেন এই গ্রুপের পেশেন্টে, আপনি যদি সঠিকভাবে কেস টেকিং করেন এবং রেপার্টরাইজেশন করেন, তাহলে আপনি যে রেমিডি চেইন যেগুলোর কথা বলা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এবং আমি এটা ক্লিনিক্যালি রিপিটেডলি ভেরিফাই করেছি। তাহলে হেরিংস ল কিওর এটাও যেমন আমরা পাবো, তেমনি ক্লিনিক্যাল যে
চেইন গুলো বলা হয়, যেমন একটা উল্লেখযোগ্য চেইন বলেন তো আপনারা চ্যাট বক্সে কি কি চেইন আপনারা সবচেয়ে প্রচলিত যে চেইন বলা হয় রেমেডি চেইন? সালফার, ক্যালকেরিয়া, লাইকোপোডিয়াম, আমরা বলি না যে পেশেন্ট চক্রাকারে আসবে, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো এগুলো এই গ্রুপের পেশেন্টে পাবেন যদি সঠিকভাবে কেস টেকিং করা হয়, এবং হর হামেশাই পাবেন। তাহলে আমাদের মেটেরিয়াতে, আমাদের রেপার্টরিতে যত বিষয়ে আলোচনা করা হয়, গ্রেডেশন অফ সিমটম, মোডালিটিস, যত কিছু আসলে এই কিউরেবল গ্রুপগুলোকে নিয়ে বেশিরভাগ, হ্যাঁ, এটা আমরা আজকে পরিষ্কার হয়ে গেলাম। তাহলে এইখানকার পেশেন্টদেরকে কিন্তু আমি এজ এ হোমিওপ্যাথ, আমি যদি কমিটেড হই, আমি 10টার মধ্যে যদি 10টা ঠিক করতে না পারি, আমার কিন্তু সমস্যা হচ্ছে। এটা কিন্তু আমি নিজেই আমার নিজের বারটাকে কিন্তু আমি সেট করতে পারবো। তাহলে এটা কি প্র্যাকটিক্যাল কোন ব্যাপার? খুবই প্র্যাকটিক্যাল। যেমন আপনি এই গ্রুপে প্রচুর ক্যালকেরিয়া কেস পাবেন। এখন আমি হোমিওপ্যাথিক করে যদি ক্যালকেরিয়া ব্যাপারটা যদি না বুঝতে পারি 2 মিনিটে, তাহলে আমার ডেভেলপমেন্ট হতে হবে। তো সেই জন্য আপনার হোমিও স্টাডির সাথে জুড়েছেন, আপনারা জুড়েই থাকুন। তো এই গ্রুপের পেশেন্টদেরকে কিন্তু কখনো মিস হওয়া যাবে না, এবং সিঙ্গেল রেমেডিতেই। তো যত আপনারা কথা শুনেন আজকে অনলাইন, তো আজকাল অনলাইনের যুগ, অনেকে নানা রকম ক্লেইম করে, তো যত ভেরিফায়েবল ফলো আপ, লং টার্ম ফলো আপ এবং আসলেই কিওর, সেগুলো কিন্তু এই গ্রুপের। আমি অলমোস্ট আই উড সে 100% আমি এফিকেসি এই গ্রুপে দেখেছি। তো আপনারাও আশা করছি এই গ্রুপের উপরে নজর রাখবেন, এবং আমি ক্রাইটেরিয়াগুলো বলে দিয়েছি, স্ট্র্যাটেজিটাও বলে দিয়েছি। কনস্টিটিউশনাল টোটালিটি উইথ মোডালিটিস নেব, আর সাধারণত সিঙ্গেল রেমেডিতেই এই কেসগুলো হয়। প্রগনোসিস খুব ভালো, মানে আমি যেটা বলছি এই আলোকে যথেষ্ট ভালো। তো এই ভায়াবল কেসের আন্ডারে কি কি হতে পারে, তো একটু আগে আলোচনা করলাম। একটা বাচ্চা টনসিলাইটিস নিয়ে এসছে, ক্লিয়ার কাট মোডালিটিস আছে, অনেক ধরনের রেমেডি আসতে পারে। এটা কিন্তু থেরাপিউটিক্স না, আমি জাস্ট বলেছি এখানে, আবার কেউ এটাকে মিস ইন্টারপ্রিট করবেন না। এই ধরনের রেমেডি ভাবা যেতে পারে। টনসিলাইটিস নিয়ে এসেছে, এই সিমটম, হ্যাঁ, তো আমরা এগুলো ভাবতে পারবো। বেলেডোনা ভাবতে পারবো, হেপার সালফার, এই যে এগুলো আমাদের হোমিওপ্যাথির আইডিয়াল গ্রাউন্ড। অ্যান্ড অ্যাডোলেসেন্ট কেম উইথ অ্যাকনে, ব্রণ নিয়ে এসেছে, ইনফ্যান্টাইল ডায়রিয়া রেজাল্টেড ফ্রম ফ্রুট ইনটেক, হ্যাঁ, তো আমরা অনেক কিছু ভাবতে পারি। ডিসমেনোরিয়া ইন এ ইয়াং ফিমেল, ট্রিটিং প্রবলেমস, ফাংশনাল হেডেক ইন ইউথ, হ্যাঁ, এগুলো আমরা কিন্তু এই ধরনের কেসের মধ্যে প্রচুর দেখতে পাবো। তো তাহলে আমি ফাউন্ডেশনাল ডিসকাশনে আমি আলোচনা করলাম কেস টাইপ 1। তো এবার চলুন আমরা আরেকটা কেস টাইপ দেখে নিই। তাহলে এই ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা কিন্তু এই ধরনের রোগীও দেখতে পাবো, টাইপ 2। তো আমরা বলেছি ডিফিকাল্ট টু কিওর। আমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করে নিই প্লিজ। আমি আসলে দেখতে পাচ্ছি না স্ক্রিনে অন্য কিছু, শুধু আমারটা ছাড়া, এই জন্যই আমি মাঝে মাঝে এটার দিকেও খেয়াল রাখছি, মাফ করবেন। তো ডিফিকাল্ট টু কিওর কেসেস, এরা কারা? আমরা কি এরকম কেস পাবো? হ্যাঁ, প্রচুর আসে। আপনি যত রোগী দেখবেন আপনি পাবেন। তাহলে আমাদের আন্তরিক চেষ্টা হবে ডিফিকাল্ট টু কিওর কেসকে টাইপ 1-এ কনভার্ট করা। টাইপ 2-কে ওই যে একটু আগে আপনারা দেখলেন না, যে যে লেভেলেই আসুক, গ্রুপ সির পেশেন্ট পেলে আমাদের টার্গেট হবে গ্রুপ বি। আপনি কি জাম করে গ্রুপ এতে যেতে পারবেন না। লক্ষ লক্ষ পেশেন্ট দেখার পরে যে অভিজ্ঞতা, এই হেলথের মডেল, এটা এক একটা গ্রুপে 9 মাস থেকে 1 বছর, কোনো কোনো ক্ষেত্রে 2 বছর পর্যন্ত সময় লাগে তাকে গ্রুপকে আপগ্রেড করতে। হুম। তো আমাদের টার্গেটটাও এটা হবে যে আমরা যে কোনো ভাবে হোক একটা ডিফিকাল্ট কেসকে, অর্থাৎ অঙ্কটাকে আমরা জটিলটাকে সরল অঙ্ক করে নিব। যেটা ভায়াবল না, ডাক্তাররা না মানা করে দিচ্ছে। আপনি কেস নিয়েছেন, তো ডেফিনিশনটা আমরা আগে বুঝে নিই। ইনকমপ্লিট সিমটম, মানে ওয়ান সাইডেড কেস আর কি। রোগীর অন্য কোনো অসুবিধা নেই, কিন্তু একটা সমস্যা নিয়ে সে আপনার কাছে এসছে। দ্যাট মিনস ওয়ান সাইডেড ডিজিজ উইদাউট location, sensation, modality, concomitance, or there is no clear PQRS, peculiar, rare and strange symptom আপনি পাচ্ছেন না। আর আরেকটা পাচ্ছেন কি, অনলি জেনারেল এলিমেন্টস পাচ্ছেন, এই সাধারণ অসুবিধা রোগী এসে ওই ধরনের বলবে।
তো এই কেসগুলো কিন্তু আসলে ওয়ান সাইডেড কেস, এবং এগুলো আমরা এইমাত্র যে কেসগুলো দেখলাম সেটার মতো এত ইজি না। কেন ইজি না? কারণ হচ্ছে যে ওই যে ইনকমপ্লিট সিমটম, হোমিওপ্যাথরা তো সিমটমের আধার, আমরা তো কল্পনার মাধ্যমে করতে পারবো না। তো এগুলোর স্ট্র্যাটেজি কি হবে? ওইটাই স্ট্র্যাটেজি হবে, আপনি যখন শিওর না হন আপনি লো পোটেন্সি দেবেন, যেগুলো ইন্ডিকেটেড রেমেডি হবে, কেসটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন, অথবা প্লাসিবো দিয়েও আপনি অবজার্ভ করতে পারেন, অথবা আপনি আপনি যখন কেস টেকিং শিখবেন কনস্টিটিউশনাল, আপনি তখন নোসোড অনেক সময় ব্যবহার করতে পারেন। তো এগুলো সাধারণত অভিজ্ঞতা লাগে, এবং আমি অ্যাডভাইস করব আমাদের যারা সিনিয়র, আমাদের অগ্রজ যেনারা আছেন ওনাদের সাথে এগুলো কনসাল্ট করে আপনারা যারা উদীয়মান তারা এগুলো শিখে নেবেন। এটা আসলে ক্লাসের মাধ্যমে শেখানো যায় না, এগুলো শিখতে হয়, সরি, ক্লাসের মাধ্যমে শেখা যায় না, এটা সাধারণত একজন গুরুর আন্ডারে শিখলে এগুলো ভালো হয়। তাহলে ওয়ান সাইডেড ডিজিজগুলোর কিছু উদাহরণ দেখে নিই। যেমন এসেনশিয়াল হাইপারটেনশন, কোনো কিচ্ছু নাই রোগীর, শুধু বলছে যে আমার হাইপার টেনশন। হুম, নো পিকিউআরএস, নো মেন্টাল। হুম, কোলেস্টেরল বেড়ে গেছে, লিপিড ডিসঅর্ডার, এই যে এগুলো নিয়ে আসবে ওয়ান সাইডেড। তো আপনি হোমিওপ্যাথিকলি যদি কেস টেক করতে যান দেখবেন যে আসলে খুব পিকিউআরএস কিছু পাওয়া যাচ্ছে না, কিছু কিছু কেসে পাবেন, অধিকাংশতেই পাওয়া যাবে না। ক্রনিক অ্যানিমিয়া উইদাউট এনি অবভিয়াস কজ, স্কিন ট্যাগ, যে ওয়ার্স নিয়ে আসে, আমরা অনেক সময় থুজা, অস্টিকাম এগুলো দিয়ে দিই, এই সেই। হুম, তারপরে এমনও কিছু আছে স্টেরিলিটি, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আপনি অনেক রকম করে কেস নিয়ে দেখছেন কিন্তু কাজ হচ্ছে না। ওয়ান সাইডেড, কোনো নোন কজ নাই, মেডিকেল ডাক্তাররাও দেখেছে ওনারাও পাচ্ছেন না। ড্রাই কফ উইদাউট মডালিটিস, এগুলো পাবেন আপনি, হ্যাঁ, 10টার মধ্যে 1-2টো হলেও এরকম কেস কিন্তু আমাদের কাছে আসে। হেয়ার ফল, অ্যালোপেশিয়া, হুম, উইদাউট মেন্টাল শক আর অটো ইমিউন, কিছুই নাই সেরকম, কিন্তু এগুলো ঘটে যাচ্ছে এবং রোগী আমাদের কাছে আসছে। তো এই কেসগুলো কিন্তু ডিফিকাল্ট। আমি অ্যাডভাইস করব আপনারা অভিজ্ঞ যেনারা আমাদের দেশে অগ্রজ যেনারা আছেন ওনাদের কারোর আন্ডারে আপনারা মেন্টরশিপ যদি নেন ওনাদের, আমি শিওর আমাদের অগ্রজ যেনারা আছেন হোমিও স্টাডিজে ওনারা আপনাদেরকে গাইড দিতে পারবে। এটা আসলে লেকচারের মাধ্যমে কেউ কাউকে শিখাতে পারে না, এটা কেস ডিল করতে করতে স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা এটা জানতে পারবো। আমরা চেষ্টা করব সিমটমটাকে কমপ্লিট করতে, অথবা লো পোটেন্সি দিয়ে সেগুলো আমরা দেখতে যে কাজ হয় কিনা লোকাল সিমটমের উপরে। এই আমাদের এই স্ট্র্যাটেজিগুলো এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট কেস টাইপ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটাতে আপনারা প্রচুর পেশেন্ট পাবেন, আমি পাই অন্তত। আপনার কাছে আসছে ক্রনিক কেস নিয়ে, কিন্তু তারা সেটেলড কেস। হুম, তো এই কেসগুলো কিরকম একটু আমরা দেখে নিই। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এবং আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটার অনেক নাম হবে। আমি এটা এটা আমি প্রচুর করেছি, তো এটা প্রচুর ডিল করা যায়। আমি আগে পারতাম না, কিন্তু লাস্ট 10 ইয়ার্স আমি এটা মোটামুটি উদ্ঘাটন করেছি। যেমন এই যে হাইপার টেনশন, ডায়াবেটিস, মেটফরমিন নিচ্ছেন 10 বছর 15 বছর, ইনসুলিন ইনজেকশন নিচ্ছেন, বিটা ব্লকার নিচ্ছেন, হ্যাঁ, অনেক দিন ধরে হাইপোথাইরয়েডের গোলি খাচ্ছে। হুম, তো তারা আপনার কাছে এসে কি বলবে জানেন? ডাক্তার সাহেব, আমি তো 15 বছর ধরে আহ, আমার ডায়াবেটিস, আমি শুনলাম হোমিওপ্যাথিতে নাকি ডায়াবেটিস ভালো হয়, আপনি কি আমার ডায়াবেটিসটা ট্রিটমেন্ট করে দিতে পারবেন? তো আপনি কেস নেবেন, কোনো কেসের কোনো সিমটম নাই। কি নেবেন? তার সুগার বেশি, তার সমস্ত কিছু চাপা পড়ে গেছে, অত্যধিক স্টেরয়েড নিচ্ছে বা মেটফরমিন নিচ্ছে, গ্লুকোজ ডাইজেস্টার নিচ্ছে, বিটা ব্লকার নিচ্ছে, থাইরয়েডের, আপনি থাইরয়েড টেস্ট করলেন, সব নর্মাল আসবে, কারণ সে তো নিচ্ছে, থাইরক্সিন নিচ্ছেই, তার আর কি হবে? তখনই আপনার ইয়ে আসবে যখন দেখবেন কমপ্লিকেশন। আমার কিছু কেস আসে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়া ক্লিনিক থেকে, হাসপাতাল থেকে, ওই যখন আর ওটা কিছু করতে পারে না হাসপাতালে, তখনও আসে একেবারে গ্যাংগ্রিন ট্যাংগ্রিন হয়ে পায়ের একদম শেষ অবস্থা, ডায়াবেটিস ছিল 18 বছর এরকম। তাহলে এগুলো কেন ডিফিকাল্ট কেস আমরা বলবো? কারণ হচ্ছে দেখুন, এর ভাইটাল ফোর্স তো সাপ্রেসড হয়ে গেছে না, কারণ এর সেটেলড হয়ে গেছে এই মেডিসিন অনেক বছর, এবং ড্রাগ ইনডিউসড যত কিছু ঘটা, শরীরের যে পাথওয়ে, সিগন্যালিং পাথওয়ে, ন্যাচারাল সিমটম দেখার যে পাথওয়ে, সব ড্রাগ ইনডিউসড হয়ে গেছে। এবং এখানে আপনি খুব যত্ন করে কেস নিলেও সিমটম টোটালিটি কম পাবেন, কিছু কিছু কেসে পাওয়া যায়। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল থেকে বলছি, কিছু কিছু কেসে পাবেন,
কিন্তু অধিকাংশ কেসে আপনি ভালো টোটালিটি পাবেন না। তাহলে এই যে আপনি এই কেসগুলো কি ছেড়ে দিবেন না? মোটেও না। আপনাকে এই কেসগুলো যেটা হয় আমাদের হোমিওপ্যাথের, আমি প্রচুর ফলো করি তো অনলাইনে, যদিও আমি অনলাইনে প্রেজেন্ট না, আমি দেখি কি কি হচ্ছে, মানে সর্বনাশের কি কি ঘটছে। তো অনেকে করে কি সর্বনাশের কাজ, তো 150 ইউনিট সে ইনসুলিন নেয়, পেশেন্টের ডায়াবেটিস তো আনকন্ট্রোল অবশ্যই, হয়তো 400। আমার একটা কেস ছিল কিছুদিন আগে আমি ডিল করেছি, তো আমার 470 রিডিং ছিল। উনি কিন্তু ইনসুলিন নিচ্ছেন, ইনজেকশন প্রায় 100 ইউনিটের মতো নিচ্ছেন পার ডে, কিন্তু কমছে না। ওই কারণেই উনি এসছেন আমার কাছে। কোথায় শুনেছে হোমিওপ্যাথিতে এই কাজ হয়? তো আপনি কি মানা করে দিবেন না? তো এই কেসগুলো আপনাকে কিন্তু আমাদের অনেক অনভিজ্ঞ সতীর্থরা যেটা করেন, ইনসুলিন কিন্তু বন্ধ করে দেন। তো মারাত্মক কিন্তু একটা মেডিকেল ক্রাইসিস তৈরি হয়ে যাবে। প্র্যাকটিস অফ মেডিসিনের নলেজ না থাকলে অথবা কেস ম্যানেজমেন্টের অভিজ্ঞতা না থাকলে, আমি একটা গুলি দিয়ে দেবো 10 এর, আমি সব জানি, এটা স্পেসিফিক হয়, সিজিয়াম দিয়ে দিব, আমার এই দিয়ে দেব, সেই দিয়ে দিব, হ্যাঁ, সব মিলে দিলেই একটা গুলি দেবো 10 সালফার, সব শেষ, সব ঠিক হয়ে যাবে। তো যেটা হয় যে এনারা যেটা করেন প্রথম দিনই আসলে 100 ইউনিট ইনসুলিন বন্ধ করে দেয়। মারাত্মক কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যেটা করতে হবে এই কেসগুলোতে, আপনাকে প্রথমে আপনি কমানো শুরু করবেন, আপনার ওষুধ দিলেন। সাধারণত মাদার টিংচারগুলো আমি প্রেফার করি। দেখুন, এটা কিন্তু কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের কথা বলছি না, এগুলো সেটেল কেস, এগুলো হোমিওপ্যাথিক পোটেন্সি দিয়ে ম্যানেজমেন্টের কথা বলছি না, শুধু সিমটোমেটিক ম্যানেজমেন্টের কথাই বলছি। যে আপনি, সে এসছে যে আমি 100 ইউনিট করে নিই, এটা কমিয়ে কি 50 করা যাবে? আমি তো থাইরক্সিন নিতে নিতে শুরু করেছিলাম 25, এখন নিই 100, বেড়েই চলেছে প্রতি বছর, এটা কি কমানো যাবে? এই উদ্দেশ্যে এসছে। তো আপনি করবেন কি, তাকে টেপার অফ, মানে ধীরে ধীরে আপনি কমিয়ে দেবেন। হয়তো 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছর পরে আপনি দেখবেন যে আপনার মেডিসিনগুলো চলছে, তাকে আপনি প্রতি মাসেই হয়তো 10 ইউনিট করে কমালেন বা 15 ইউনিট করে কমালেন, এবং দেখলেন যে সে, তার বডি এটা রেসপন্ড করছে কিনা, স্টেবল থাকছে কিনা। তাতে আপনার যে ইন্ডিকেটেড প্যাথোলজিক্যাল সিমিলিমাম যেগুলো, হ্যাঁ, মাদার টিংচার আপনি দিতে পারেন। মাদার টিংচারও জেনারেটিসের বেসিসে দেওয়া যায়। আমার যেনারা ইন্ডিয়াতে যে হসপিটালগুলো চলে, ওনারা এইভাবেই লাইভ পেশেন্ট কিন্তু ম্যানেজ করছেন, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি পোটেন্সি মেডিসিন, হাই পোটেন্সি, প্রথমেই আপনি কনস্টিটিউশনাল, এটা কিন্তু একটা ভুল ডিসিশন হবে। আপনাকে যেটা করতে হবে, আপনি ইন্ডিকেটেড, আমাদের যেগুলো প্রুভেন জেনারেটিস বেসড, যেগুলো প্রোটোকল বেসড, এটা একটা প্রোটোকল তৈরি করা যায়। যেমন পিপাসা কেমন, ক্ষুধা কেমন, যেমন পিপাসা আছে, ক্ষুধা আছে, শুকিয়ে যাচ্ছে ডায়াবেটিস, তাহলে আমরা স্পেসিফিকটা জানি, ইউরেনিয়াম নাইট্রিকাম। তো আমরা খুব সামান্য কিছু দিয়ে দেখবো কাজ হচ্ছে কিনা, 1 মাস দেখলাম, HbA1c করালাম। এটাকে ম্যানেজ করতে হয়, এটা দেখতে হয়। তো আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতা কিন্তু আমি খুব ভালো ফল পাই, আপনারাও করে দেখবেন। তো এই কেসগুলো কখনোই আপনি প্রথম দিন অ্যালোপ্যাথিক মেডিসিন কিন্তু বন্ধ করে দিতে পারবেন না, সর্বনাশ হয়ে যাবে। হুম। আমার বেশ কিছু ডাক্তার ওনারা করেছিলেন, সর্বনাশ হয়ে গিয়েছিল প্রায়। এগুলো করা যাবে না। প্রথমে আপনি 10 ইউনিট করে কমাবেন, 1 মাস 2 মাস দেখবেন, তারপরে 20 ইউনিট, এভাবে কমিয়ে কমিয়ে অর্ধেক করে ফেলবেন 6 মাস বা 9 মাস পরে। হুম। তারপরে 1 বছর পরে দেখবেন যেটা বেড়েই যাচ্ছিল সেটা কমতে কমতে 25 ইউনিটে তার কাজ হয়ে যাচ্ছে। আমার এরকম প্রচুর পেশেন্ট আছে, কিন্তু আমি একদম বন্ধ করিনি। তো যেটা লাভ হয়, যখন আপনি টেইপার করতে থাকলেন, কমাতে থাকলেন, একটা সময় যে দেখবেন তার ক্লিনিক্যাল মেডিসিন, সরি, কনস্টিটিউশন মেডিসিনের ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। যখন ডোজটা কমতে কমতে বছর খানেক, আমাদের এই যে অর্গানো স্পেসিফিক যে রেমেডিগুলো আমরা ব্যবহার করি, সিজিএম আছে, আমাদের আরো যেগুলো আছে, হ্যাঁ, অর্গান স্পেসিফিক, সেগুলো যখন আমরা দেই, দেখা যায় যে আস্তে আস্তে কমতে কমতে তার যে ক্লিনিক্যাল ইন্ডিকেশন, হয়তো সে সালফারের অধীন, তখন আমরা কি করব, সালফার কনস্টিটিউশনালি ওয়ার্কআউট করে যদি আসে, সে রোগী তো লাকি, আমরা দিয়ে দেবো 1 ডোজ হয়তো। এই দুটো মিলে তখন দেখা যাবে আস্তে আস্তে সেই রোগের যে, তার যেটা খারাপের দিকেই যাচ্ছিল, অর্থাৎ স্টেজ 3 বা 4, সেটা আস্তে আস্তে ব্যাক করছে, স্টেবল হচ্ছে। তো এগুলো সেটেল কেস, আমরা এইভাবে কিন্তু ড্রাগ ইনডিউসড কেসগুলো আমরা এইভাবে নেব।
স্টেরয়েড ইনডিউসড কেসগুলো কিন্তু আমরা এভাবে প্রিপেয়ার দি পেশেন্ট ফর পলিক্রিস্ট, দ্যাট ইজ দি স্ট্র্যাটেজি। অর্থাৎ আমরা পেশেন্টকে 1 বছর ধরে প্রিপারেশন দেব, প্রিপেয়ার করব, টেপার অফ করব, তাকে আমরা বন্ধ করব না। যখন পেশেন্ট সেটেল হবে, তার ভাইটালিটি যখন একটা নির্দিষ্ট বেজ লাইনে আসবে, তখন তার বডি তখন সিমটোমেটোলজি দেখাতে থাকবে, এবং ওই সময়গুলোতে আমরা তখন কনস্টিটিউশন মেডিসিন অধিকাংশ ক্ষেত্রে ইন্ডিকেটেড হয় আমার অভিজ্ঞতায়। আপনারাও আশা করছি পাবেন আপনাদের যে কেস। আমি 15 বছর ডায়াবেটিস এই গলি খাচ্ছে, সেগুলো কিন্তু ক্লিনিক্যাল ইন্ডিকেশন চলে আসে বছর খানেক পরে, 6 মাস 9 মাস পরে। আমি এরকম বেশ কিছু পেশেন্টকে কিন্তু আমি দেখেছি, এবং সাকসেস রেটও খুব ভালো। একেবারে তো তার ডায়াবেটিস চলে যাবে না, কিন্তু আপনি হোমিওপ্যাথির যে উদ্দেশ্যে উনি এসেছিল টেইপার করার জন্য, হ্যাঁ, মানে মডার্ন মেডিসিন খেতে খেতে অনেকে কিডনি নষ্ট হয়ে যাওয়ার ভয় আসে। ওই যে অনলাইনে তো আজকাল হচ্ছে তো প্রচারণা, শুনে ভয় পেয়ে চলে আসে। হ্যাঁ, আসলে তো অনেক ক্ষতি, কারণ প্রতি বছরই মডার্ন মেডিসিনের ডোজটা কিন্তু বেড়ে যায়। সিকেডি বেড়ে যায়, কমে না কিন্তু, বা স্টেবল থাকে না। তো আমাদের রেমেডিতে আমরা ম্যানেজ করতে পারি খুবই ভালোভাবে, এবং যাদের ভাইটালিটি খুব ভালো বা যারা অ্যাডভান্সড প্যাথোলজি না, তারা কিন্তু অনেক দিন লাস্ট করে। তো এই তো এই উদাহরণগুলো তো দিয়েই দিয়েছি। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডিএম, বিটা ব্লকার অ্যান্ড এস ইনহিবিটর ডিপেন্ডেন্ট হাইপারটেনশন। আমি গত সপ্তাহে আমাদের এক হোমিওপ্যাথিক ডক্টরকে আমি কনস্টিটিউশন করেছি। ওনার ওনার হাই ডায়াস্টোলিক এটা ছিল, আমি ওটা কনস্টিটিউশন দিয়ে ম্যানেজ করেছি। হাইপোথাইরয়েডিজম ম্যানেজড উইথ থাইরক্সিন। তো 10 বছর ধরে খাচ্ছে। এখানে আপনি টিএসএইচ নিয়ে লাভ হবে না। হাইপোথাইরয়েডিজম টিএসএইচ অনেক হাই আসার কথা, কিন্তু সে তো মেডিসিন নিচ্ছে, কিচ্ছু পাবেন না, সব উইদিন দি ব্যান্ড পাবেন। আর থাইরয়েডের যে ইন্ডিকেশন, সেগুলো তো একেবারে সব খারাপ না হয়ে গেলে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট কোনো রিডিং আমরা পাই না। আচ্ছা, আমি রেসপিরেটরি ইলনেসের উপরে আমি প্রচুর কাজ করেছি, অনেক কাজ করেছি, যেহেতু আমার ফ্যামিলি মেম্বার ব্লাড কানেক্টেড ছিল সমস্যা, আমাকে এটা শিখতে হয়েছে। আমি প্রচুর খেটেছি এটা নিয়ে। এটাতে যেটা দেখেছি, এই যে কর্টিকোস্টেরয়েডস, ব্রঙ্কোডাইলেটর জেনারেল নেন, ওদের কিন্তু ওনাদের ন্যাচারাল কোনো সিমটম থাকে না। হুম আমার বাবার কেসটা আমি নিয়েছিলাম, 7 বছর ওনাকে, আমাদের পরিবারে অনেক ডাক্তার সদস্য তো, বড় বড় প্রফেসর আছেন। 7 বছর পরে যখন স্টেরয়েড আর কাজ করলো না, তখনই আমি নিয়েছিলাম এই কেসটা। ওটা এখন সেটেল আছে। তো ওটা যদি রেসপিরেটরি ক্লাস যখন আমি নেব, আপনাদেরকে আস্তে আস্তে এগুলো দেখাবো, রিয়েল কেসগুলো দেখাবো। এখন আপাতত আমি একটা ব্রডার ব্লু প্রিন্ট আপনাদেরকে দিয়ে যাচ্ছি। তাহলে এই ধরনের কেস আপনারা প্রতিদিনই পাবেন। আমি পাম্প নিচ্ছি, থাইরক্সিন ট্যাবলেট নিচ্ছি, আর আমি ওদিকে টিএসএইচ মাপাচ্ছি, T3 T4 ট্যাবলেট খাচ্ছে, সব ঠিক আসবে। তো সেই রকমই আপনি এই যে ইমিউনো সাপ্রেসেন্ট এসএলই তে নিয়েছে, আর এতে নিয়েছে, আপনি নিয়ে একেবারে এক ডোজ দিয়ে, অনেকে বলেন বা ভাবেন, এগুলো কিন্তু আমার অভিজ্ঞতায় কিন্তু আমি এরকম পাইনি। আমার বিস্তর এ ধরনের কেস করা আছে। আমার অভিজ্ঞতা এই ধরনের ক্লেম আমি করতে পারছি না, কিন্তু আপনি যদি পেশেন্টকে আপনি তৈরি করতে পারেন, রেজাল্ট কিন্তু খুবই ভালো। হুম সেরকম স্কিন কন্ডিশনে স্টেরয়েড নেওয়ার পরেই তো আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, তাই না? এই যে সবচেয়ে বড় প্রবলেমটা কি জানেন? সাইকিয়াট্রিক পেশেন্ট গুলো, যেনারা অ্যান্টাইসাইকোটিক ড্রাগস নিয়ে আসেন, এইটা কিন্তু মারাত্মক একটা কমপ্লেক্স ব্যাপার। এটা যদি আপনার ট্রেনিং না থাকে, আমি কিন্তু অ্যাডভাইস করব যে এটা দেখে মনে হতে পারে আচ্ছা হায়োসাইমাস দিয়ে দিই, এই দিয়ে দিই, সেই দিয়ে দিই, কিন্তু আপনাকে কিন্তু বেশ সচেতন থাকতে হবে। আপনার অ্যাডভান্সড ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে কিন্তু এখানে। বি কেয়ারফুল। তো যাই হোক, আমি ভয় দেখাচ্ছি না, আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গুলোকে শেয়ার করছি। আপনারা অ্যাডভেঞ্চারাস হলে, আপনাদের কনফিডেন্স থাকলে, যদি কোনো হসপিটালে আপনারা অ্যাটাচ থেকে আপনারা আরো অ্যাডভান্স ক্লিনিক্যাল ট্রেনিং কেন করবেন না? হোমিওপ্যাথি তো সব ক্ষেত্রেই আমাদের ঔষধও আছে। আচ্ছা, তো আমি এবার কেস ভায়াবল কিনা এই ক্যাটেগরি আলোচনায় শেষ যে কেস টাইপ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে ইনকিউরেবল কেসেস। এটা তো নাম শুনেই বোঝা যাচ্ছে, তাই না? লাস্ট স্টেজ অফ ক্যান্সার, সিকেডি, আমি প্রচুর পেয়েছি, ডিল করেছি।
এটারও ম্যানেজমেন্ট টেকনিক আছে। তো এটার জন্য কিন্তু আপনার ট্রেনিং এর কিন্তু কোনো বিকল্প নেই। তো আমরা একটু দেখে নিই যে অর্গানিক চেঞ্জ চলে আসছে, ভাইটালিটি ইজ ভেরি লো, এক্সটিংগুইশিং, সিমটম টোটালিটি মডিফাইড বাই প্যাথোলজি। তো এখানে হোমিওপ্যাথিকলি ভায়াবল না, সব প্যাথোলজিক্যাল সিমটম। তো আপনার যদি মেডিসিনের উপর অসম্ভব দখল থাকে, আপনি কিন্তু প্যাথোলজিক্যাল সিমিলিমাম এখানেও বের করতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে ট্রেনিং লাগবে। হুম? কারণ আমাদের গুরুদেব যেনারা এগুলো করেছেন, ওনারা কিন্তু তাদের জীবন ব্যয় করে এই অর্গান মানে মেটেরিয়া তৈরি করেছেন এই ধরনের প্যাথোলজিক্যাল কেসের জন্য। তো ন্যাচারালি পোটেন্সি এখানে খুবই অল্প হবে, আপনারা তো ধারণা কিউ পোটেন্সি সাধারণত। এখানে অনেকে করে কি, স্টেজ 4 ক্যান্সার, আমার কাছে একটা কেস এসেছিল, এটা কোভিড এর মধ্যে। তাকে কোনো একটা বাংলাদেশের হোমিওপ্যাথিক কলেজে প্রফেসর হবে বা লেকচারার, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, উনি 10M কার্সিনোসিন দিয়েছিল, মনে হয় 10 ডোজ বা 20 ডোজ। তো আমার বড় ভাইয়ের মনে হয় এক্সটেন্ডেড ফ্রেন্ড আর কি। তো আমি এদিকে নিতেও মানে নাও করতে পারছিলাম না, আবার নিতেও হয়েছিল। তো ওই তো যেটাই হবে, আপনি বুঝতেই পারছেন, উনি বাঁচেনি বেশি দিন। তো এই ধরনের কেস আমাদের দেশে এরকম প্রচুর ইয়ে হয়, এবং হোমিওপ্যাথি যদি দুর্নাম কেউ অর্জন করতে চান, এই ধরনের কেসে বাহাদুরি দেখালে একেবারে নির্ঘাত দুর্নামের হাতে পড়বে। হুম? তো এইগুলো আপনারা আমাদের যেনারা অগ্রজ আছেন, মেন্টর আছেন, ওনাদের তত্ত্বাবধান ছাড়া, যারা ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সড, হাজার হাজার এরকম দেখেছে, স্টেজ 3 স্টেজ 4 অভিজ্ঞ, এরকম ছাড়া আমি কিন্তু আপনাদের যারা উদীয়মান ওনাদেরকে আমি বলবো এই ধরনের কেস নিয়েই বাহাদুরি, ও স্টেজ 3 ভালো করে ফেলেছি, 4 ভালো করেছি, ইয়ার পুশিং ইউর লাক। তো এটা এখানে দেখাচ্ছি যে এই গ্রাফিক, এই ফ্লো চার্টে দেখাচ্ছি যে এই ধরনের কেস আর কি, অ্যাডভান্স লিভার সিরোসিস। সিরোসিস ঠিক হয় না তা না, হয়, কিন্তু আপনি এই কেস নিয়ে কোনো ক্লেইম করবেন না। হ্যাঁ, 10টার মধ্যে হয়তো 2টা হলো, সেটা কিন্তু কোনো ক্লেইম না। 10টার মধ্যে 10টাই হচ্ছে, দ্যাট ইজ এ ক্লেইম। 10টার মধ্যে 8টা হচ্ছে, ইট ইজ এ ক্লেইম। তো ঠিক তেমনি এন্ড স্টেজ অফ ক্যান্সার, সিএ লাং, সিএ লিভার। তো এমফিসিমিয়া হয়ে গিয়েছে, সিওপিডি ডেভেলপ করেছে, আপনি দিয়ে যাচ্ছেন আম, অনেক হাই পোটেন্সির রেমেডি, ক্যালিকার, লাইকো, আর্সেনিক। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে ইররিভার্সিবল প্যাথোলজি, আমাদেরকে এগুলো হসপিটাল সেটআপ থেকে জানতে হয়। আহ, তারপর পোস্ট স্ট্রোক প্যারালিসিস, আমি আপনারা শুনেছেন যে আমি ইন্ডিয়ায় আমার গুরুদেবদের কাছ থেকে নিয়েছি। আমার আদিল স্যার মূলত উনি এমডি ইন কার্ডিওলজি ইন মডার্ন মেডিসিন, উনি ওনার এগুলো ডেভেলপ করেছেন, মেটেরিয়া ডেভেলপ করেছেন, প্রোটোকল ডেভেলপ করেছেন, ওগুলো ওনার আন্ডারে আপনারা যদি শিখতে চান স্যারকে অ্যাপ্রোচ করে দেখতে পারেন। এগুলো আপনার ট্রেনিং ছাড়া কিন্তু হসপিটাল ওনাদের আছে, ওখানেই ওনারা এগুলো ম্যানেজ করেন। এমএস কেস অ্যাডভান্সড, এগুলোও তাই। পার্কিনসন্স, অ্যাডভান্সড পার্কিনসন্স, এগুলো প্যালিয়েটিভ হবে। অর্থাৎ আমরা আজকে স্ট্র্যাটেজি স্ট্রাকচারে দেখছি, প্রথমে হচ্ছে যেটা বললাম, হোয়াট টু ট্রিট, হু টু ট্রিট, হাউ টু ট্রিট, অ্যান্ড দি প্রগনোসিস, তাই না? তাহলে আমরা জেনে গেলাম না, আমরা যে ক্লিনিক্যাল সেট আপে যে রোগী পাই তাদেরকে আমরা কোনটা নেব কোনটা নেব না, এটা তো জ্ঞানের অংশ, তাই না? জানতে হবে কোনটা নিয়ে আমরা ভালো সেবা দিতে পারবো, সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ লিমিটেশনটা জানাও কিন্তু প্রজ্ঞার একটা অংশ। তাহলে টাইপ 4-এ আমরা এন্ড স্টেজ অফ ক্যান্সার দেখছি। এখানে কিন্তু এন্ড স্টেজ অফ ক্যান্সারে কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন যদি আপনার প্যাথোলজিক্যাল ট্রেনিং নেওয়া থাকে, অ্যাডভান্সড প্যাথোলজিক্যাল কন্ডিশনে ট্রেনিং নেওয়া থাকে। অ্যাডভান্স লিভার সিরোসিস আপনি কিছু ভালো রাখতে পারবেন। কখন এগুলো কিওর, আমার অভিজ্ঞতা আমি দেখিনি। যদি কেউ করে থাকেন, আমি আশা করবো তেনারা ইন্টারন্যাশনাল জার্নালে আপনারা আপনাদের প্রমাণ সহ দেখান, নিশ্চয়ই মানুষ সেখান থেকে শিখতে পারবে। ক্রনিক রেনাল ফেইলিয়ার, এগুলোতে আপনি কিন্তু রোগীকে বেশ কিছুদিন ভালো রাখতে পারবেন এন্ড স্টেজে। আমাদের প্রচুর প্যাথোলজিক্যাল সিমিলিমাম আছে, মাদার টিংচার আছে, যেগুলো দিয়ে কিন্তু আমি অন্তত ভালো ফল পাই। এমফিসিমা ইজ এ ভেরি ডিফিকাল্ট কন্ডিশন। স্ট্রোক প্যারালিসিস অনেক কেসই এখান থেকে আমরা রিকভারি দেখেছি, 70-80%। এমএস আমরা দেখেছি বেশ কিছু রিকভারি, প্রতিটা কেসেই হবে এমন কিন্তু আমরা বলতে পারবো না। তো এগুলোর জন্য আপনারা আগে অ্যাডভান্স ট্রেনিং এ স্যারদের আন্ডারে, আমাদের অগ্রজ যেনারা আছেন হোমিও স্টাডিজের, বা আপনার নিকটস্থ অগ্রজদের সাথে আপনারা জুড়ে যাবেন এগুলো শেখার জন্য, যেনারা এগুলোতে অগ্রজ প্রতিম। ঠিক তেমনি অ্যাডভান্সড পার্কিনসন, এগুলোতেও আমার নিজস্ব কেস আছে অনেকগুলো, কিন্তু
লাইক আই সেড যে আমি 3-4টা কেস নিয়ে তো ক্লেম করতে পারবো না। হুম তাহলে এবার ভায়াবল কেসের তালিকায় আমব্রেলায় আমরা অটো ইমিউন আমব্রেলায় চলে আসি। এটা আর এক ধরনের জিনিসকে আমাদের কিন্তু জানতে হবে যে অটো ইমিউন কন্ডিশন কিন্তু প্র্যাকটিস অফ মেডিসিনের বক্তব্য মতে এটা সরাসরি কিন্তু পুরোপুরি কিউরেবল না। এখানে অনেক ধরনের ক্লেম কিন্তু করা যাবে না। আপনাকে প্রচুর ক্লিনিক্যালি অ্যাডভান্সড অভিজ্ঞতা রাখতে হবে, অর্থাৎ আপনি জিনিসটা বুঝতে চাচ্ছেন যে আমাদের স্কোপ কি। তো এসএলই আসছে, আপনাকে কি ভাবতে হবে এগুলো আপনাকে বলতে হবে পেশেন্ট পার্টিকে, অত্যন্ত আন্তরিকতার সাথে বুঝিয়ে বলতে হবে যে আপনি নিতে পারেন, আপনি দেখতে পারেন, কিন্তু এক্সকিউজ মি লং টার্মে সেটা ট্রিটমেন্টের প্রতিজ্ঞা আপনি করতে পারেন না। টাইপ 1 ডায়াবেটিস, হাশিমোটোস, থাইরয়েডিস, গ্রেভস ডিজিজ, এগুলো কিছুটা লিস্ট আমি আপনাদের জন্য বানিয়েছি জাস্ট টু মেক ইউ অ্যাওয়্যার। সোরিয়াটিক আর্থোপ্যাথি, আমার কয়েকটা কেস আছে, আমার 3টা কেস ছিল। আমি কিন্তু একটা ক্লিনিক্যাল একটা ট্রায়াল করেছি একটা রেমেডি দিয়ে। আমি বলবো না পুরোপুরি সাকসেস এসছে আফটার 2 years, বাট আই স সাম ইমপ্রুভমেন্টস। কিন্তু এটার পিছনে যে পরিমাণ রিসোর্স আর এনার্জি যায় এটা আনবিলিভেবল। অ্যাঙ্কোলাইজিং স্পন্ডিলাইটিস, সেলিয়াক ডিজিজ, আইবিডি কিছু কেস আমি দেখেছি। ক্রনস অ্যান্ড আলসারেটিভ কোলাইটিস, এটাও আপনি কিন্তু অনেকটা যদি স্পেসিফিক ভালো স্টাডি করতে পারেন এগুলো নিয়ে, এক্সপেরিয়েন্সড আমাদের অগ্রজদের আন্ডারে, আপনারা কিন্তু এই কেসগুলোতেও মোটামুটি ভালো রাখতে পারবেন, কিন্তু কিওর হওয়া কিন্তু খুব মুশকিল। তো পার্নিশাস অ্যানিমিয়া আপনারা জানেন MTHFR জিন ফল্ট, ভাইটামিন B12 তার গাট ফ্লোরাতে অ্যাবজর্ব হয় না। সাধারণত এই গ্রুপের পেশেন্টরা তারা কিন্তু কার্ডিওভাস্কুলার পেশেন্ট, কারণ তাদের মেথিলেশন সাইকেলটা অফ থাকে। ভিটামিন B12 কন্ট্রোল করে যে সাইকেলগুলোকে। তো এই পার্নিশাস অ্যানিমিয়া কিন্তু এটা কিন্তু জিন ডিফেক্ট, MTHFR জিন ডিফল্ট। তো আপনি রুব্রিক পাবেন এই মত। তো আমি আগাই, অনেক স্লাইড। অ্যাডিসন ডিজিজ, তারপরে স্ক্লেরোডার্মা, আমার একটা স্ক্লেরোডার্মার কেস আছে, এটা অটোইমিউন কন্ডিশন। আমি পেশেন্টের, এটা ইংলিশ পেশেন্ট, জোড়াজুড়িতে নিয়েছি, উনি ভালো আছেন, কিন্তু কিওর হয়েছেন আমি এটা বলছি না। তার মানে হোমিওপ্যাথির স্কোপ একেবারে নেই তা কিন্তু না। হয়তো 1-2টো কেসে আমরা ভালো সাফল্য পেতে পারি। এটা যদি কিওর হয় আমি একদিন প্রেজেন্ট করবো কেসটা, ভেরি ইন্টারেস্টিং কেস। আচ্ছা, তো আমি এখন ফাউন্ডেশন অফ কনস্টিটিউশনাল প্রেসক্রিপশনের কিছু ফাউন্ডেশন আপনাদেরকে দিয়েছি, যে কেস রিসিভ করা থেকে কেস পারসেপশন পর্যন্ত, এবং যে ব্লু প্রিন্টটা নিয়ে আলোচনা করলাম, অনেকটাই আমাদের কাছে আশা করছি পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমরা ক্লিনিকে আসলে কি ডিল করি, কোনটা ডিউবল কোনটা ডিউবল না, কোনটা হোমিওপ্যাথির স্কোপ কোনটা স্কোপ না, কোনটা ম্যানেজেবল কোনটা আনম্যানেজেবল, কোনটা কিউরেবল কোনটা আনকিউরেবল, এই যে ব্যাপারগুলো আমরা জেনে গেছি। তাহলে এখন সেকেন্ড পার্ট অফ, আমার সময় আছে কিনা কেউ একজন জানাবেন আমার হোয়াটসঅ্যাপে প্লিজ। 10টা 20। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে একটু দেখে নিই বাংলাদেশ সময়। স্যার তো এখন 10টা, বাজে। এখন 10টা 30 হয়ে গেছে। জি স্যার। তাহলে কি আমরা আজকে শেষ করব? আপনি স্যার আমরা সেকেন্ড পার্টটা স্যার কালকে শুরু করি স্যার, কালকে শুরু করে কালকে শেষ করি, যদি এক্সট্রা সময় লাগে আমরা করব। জি আচ্ছা, ঠিক আছে। তো তাহলে কারণ আমার স্যার আসলে আজকে আমার একটু দেরি হয়ে গেল, কারণ কি আমার অনেকগুলো স্লাইড, সাবজেক্টটা অনেক বড়। তো সমস্যা নাই স্যার, কালকে স্যার আমরা লাগলে স্যার কিছু এক্সট্রা টাইম দিয়ে দিব, 10-20 মিনিট 20-25 মিনিট আমরা এক্সট্রা করব কালকে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমি আজকে আমরা আপনাদের, প্রশ্ন নিব না স্যার, আজকে আমরা প্রশ্ন নিব না, কারণ জি আজকে তো জাস্ট একটা ফাউন্ডেশন হলো। আমরা জি প্রশ্ন যা নেওয়ার যত কথা শোনার কালকে শুনবো আর কি স্যার, জি আচ্ছা, কারণ ওইটা তো ঠিক আছে, বাকি আছে স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ তো স্যার। কালকে, ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আজকে রাত হয়ে যাচ্ছে, আপনারা সারাদিন অনেকে ক্লান্ত। তো আজকে আমি এখানেই শেষ করছি, কালকে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।